গাজায় ইসরায়েলি হামলায় আরো ১১৫ ফিলিস্তিনি নিহত, সেখানে বহু মানুষ অনাহারে রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে বললেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নেই, কয়েকদিনের মধ্যে ১,০০০ বন্দি বিনিময়ে সম্মত দুই দেশ। ৪০ রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, গুরুতর এই অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এবং চীনের শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধারা চালু, শিক্ষকদেরও এআই সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিতে নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করছে দেশটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গেল ২৪ ঘন্টায় যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা ইসরায়েলি প্রশাসন সামরিক অভিযান জোরদারের নির্দেশনা দেওয়ার পর প্রথমবারের মতো দেশটি বড় অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। বর্বর সামরিক হামলা চালানোর পাশাপাশি উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত স্থানটি ত্যাগের নির্দেশনাও দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী বড় সামরিক অভিযান এমন সময় পরিচালনা করল যখন গাজাবাসীর জন্য সহানুভূতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান গাজার অনেক মানুষ অনাহারে রয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে বলেও আশ্বস্ত করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি না হলেও রাশিয়া ও ইউক্রেন ১,০০০ বন্দি বিনিময়ে একে অপরের সঙ্গে সম্মত হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে যুদ্ধবিরতির সম্ভাবনা ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পরবর্তী বৈঠকের বিষয়েও আলোচনা হয়। রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানান, আগামী কয়েকদিনের মধ্যে ১,০০০ রুশ যুদ্ধবন্দির বিনিময়ে সমান সংখ্যক ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। একই বার্তা দেন ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরেভও। তবে শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেওয়ায় ক্ষোভ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া যুদ্ধবিরতির পক্ষে নয় বলে দাবি করেন তিনি। দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা বিশ্বকে আহ্বান জানান। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই ৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ এনেছে জাতিসংঘ। জানা যায়, রাজধানী দিল্লিতে প্রথমে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের, এরপর লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রিয়জনকে ফিরে পেতে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীদের পরিবার। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গত ৬ মে রাতে দিল্লি থেকে নারী, শিশু, বৃদ্ধসহ ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে ৮ মে তাদের বিমানে তুলে নেওয়ার পর জাহাজে তোলা হয়। এরপর মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী। ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। ভারতের ওড়িশা রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনে অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন নারী রয়েছেন। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এর আগে শুক্রবার ওড়িশার ৭ জেলায় বজ্রপাত ও মৌসুমী ঝড়ের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছিল ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনায় ভারতে শত শত মানুষ নিহত হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে বজ্রপাতের কারণে মৃত্যুর হার অনেক বেশি। অধিকাংশ মৃত্যু ঘটে দেশটির পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হাদি মাদারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এছাড়াও লেখকের পাশে থাকা একজনকে আহত করার অভিযোগে অভিযুক্তকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে গেল ২৩ এপ্রিল মামলাটির সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও পরে পিছিয়ে দেওয়া হয়। ২০২২ সালের ১২ আগস্ট নিউ ইয়র্কের শিটোকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদিকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করেন হাদি মাদার। হামলায় লেখকের ডান চোখ অন্ধ হয়ে যায়। নতুন করে যুক্তরাষ্ট্রের গহীন দ্বীপে অবস্থিত আল-কাটরাজ কারাগার চালুর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলটি চালু হলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের এখানে রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। ১৯৬৩ সাল থেকে কারাগারটিতে বন্দি গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এদিকে ট্রাম্পের নির্দেশে কারাগারটি নতুন করে সংস্কারের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। বিস্তারিত অনুপ প্রাসাদের রিপোর্টে।
প্রায় ৬০ বছর ধরে বন্ধ থাকা আলকাট্রাজ কারাগারটি নতুন করে চালুর কথা ভাবছেন ট্রাম্প প্রশাসন। গত ৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় কারাগারটি নতুন করে চালুর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ওভাল অফিসে দেয়া বক্তব্যেও নিজের ইচ্ছার পুনর্ব্যক্ত করেন। আমরা চাই আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। এ লক্ষ্যে কারা দপ্তরকে আলকাট্রাজ চালু ও সম্প্রসারণের নির্দেশ দিচ্ছি। আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে আমরা আলকাট্রাজ দ্রুত চালু করব। কারাগারটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ দ্বীপে অবস্থিত। গহীন দ্বীপে হওয়ায় এখান থেকে কারাবন্দীদের পালিয়ে যাওয়া অসম্ভব। নতুন করে চালু হলে এখানে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে বলে জানান ট্রাম্প। ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী কারাগারটির পরিচালন খরচ বেশি হওয়ায় 1963 সালে এটি বন্ধ করেছিল মার্কিন সরকার। সে সময় 300 বন্দী রাখার ধারণ ক্ষমতা ছিল কারাগারটিতে। এরপর থেকে এটি পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে শুরুতে আলকাট্রাজ কারাগার ছিল না। 20 শতকের পূর্ব পর্যন্ত এটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল। এরপর 1930-এর দশকে বিচার বিভাগ আলকাট্রাজে ফেডারেল বন্দীদের রাখা শুরু করে। 1962 সালে বার্টম্যান অব আলকাট্রাজ চলচ্চিত্রের মাধ্যমে বিখ্যাত হয়েছিল কারাগারটি। এছাড়া 1996 সালের জনপ্রিয় চলচ্চিত্র দ্য রকের শুটিংও হয় এই দ্বীপে। তবে কারাগারটি থেকে পালানো দুর্ভেদ্য হলেও 1962 সালে ফ্র্যাঙ্ক মরিস এবং তার 2 ভাই ক্লারেন্স ও জন অ্যাংলিন কারাকক্ষের সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান। অন্যান্য বন্দীদের কাছ থেকে রাবারের রেইনকোট ও স্টিম পাইপ চুরি করে তারা বিশেষ ভেলা তৈরি করেন এবং এটিতে চেপেই ফ্রান্সিসকোর হিমশীতল অন্ধকারে উধাও হয়ে যান। সে সময় 3 বন্দীর পালানোর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছিল FBI। তদন্ত প্রতিবেদনেও উঠে আসে 3 ভাইয়ের অবিশ্বাস্যভাবে পালিয়ে যাওয়ার বর্ণনা। তবে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। 1979 সালে তাদেরকে মৃত গণ্য করে FBI তদন্ত প্রতিবেদন বন্ধ করে দেয়। অর্ণব প্রসাদ, RTV। চীনের পাঠ্যক্রমে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন এক ধারা। ধাপে ধাপে শিক্ষার্থীদের AI সম্পর্কিত ধারণা দেয়া এবং প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। আর এর জন্য শিক্ষকদের AI সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির জন্য নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করছে দেশটি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র হাই স্কুল পর্যন্ত একটি স্তরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা কাঠামো গড়ে তুলছে চীন। সোমবার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী শিক্ষার্থীদের ধাপে ধাপে AI সম্পর্কে ধারণা থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং কণ্ঠস্বর শনাক্তকরণ ও চিত্র শ্রেণীবিন্যাসের মতো মৌলিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো হবে। এর মাধ্যমে জুনিয়র হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের AI এর কার্যপদ্ধতি আরও গভীরভাবে শেখানো হবে। একই সঙ্গে জেনারেটিভ AI থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভুল শনাক্ত করতে শিখবে তারা। শিক্ষকদেরও AI সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির জন্য নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করছে মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষার্থীদের বয়স ও মানসিক বিকাশ অনুসারে স্তরভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে AI নির্ভর কন্টেন্ট পরীক্ষার উত্তর বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি AI এর আউটপুট বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা গড়ে তোলার দায়িত্ব থাকবে শিক্ষকদের হাতে। ইমতিয়াজ আহমেদ, RTV। বিশ্বের দ্রুততম ট্রেনের ব্রেক হাবে নতুন এক প্রযুক্তি আনলো চীন। এ প্রযুক্তিতে কম খরচে এই ব্রেক ডিস্ক হাব তৈরি করেছেন দেশটির এক প্রতিভাবান প্রকৌশলী। দীর্ঘ সময় ধরে পরীক্ষার পর নতুন পদ্ধতিতে সফলভাবে এটি তৈরি করতে সক্ষম হন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট।
চীনের তৈরি বিশ্বের দ্রুততম ট্রেন CR450 এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে এর মাঝেই সম্প্রতি ট্রেনটি পেয়েছে এক গুরুত্বপূর্ণ সাফল্য। এই ট্রেনের ব্রেক সিস্টেমে ঘটেছে এক অভিনব উন্নতি, যা তৈরি করা হয়েছে সম্পূর্ণ চীনা প্রযুক্তিতেই। CR450 নামের এই ট্রেন চলবে 400 কিলোমিটার গতিতে, তাই 112 সেকেন্ডে 6500 মিটার আগে থেকে ট্রেনটি ব্রেক করে থামাতে হবে, আর এর জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম প্রয়োজন। তাই দীর্ঘ সময়ের গবেষণার মাধ্যমে কম খরচে নতুন প্রযুক্তির একটি ব্রেক ডিস্ক হাব তৈরি করেন প্রকল্পের সঙ্গে যুক্ত এক প্রতিভাবান চীনা প্রকৌশলী। 2012 সালের একটি বুলেট ট্রেনে সমস্যায় পড়েন চীনের প্রকৌশলীরা। ভিনদেশি গ্রাইন্ডার ব্যবহার করে তার সমাধানে লাগত অনেক সময় ও অর্থ। এরপর চায়না একাডেমি অব রেলওয়ে সায়েন্স গ্রুপের তরুণ প্রকৌশলী চাং হংবিন নতুন এক পদ্ধতির প্রস্তাব করেন। পরামর্শ দেন গ্রাইন্ডারের পরিবর্তে লেদ মেশিন ব্যবহারের, তবে জুড়ে দেন একটি শর্ত, তা হলো ব্রেক হাবের নিখুঁততার মাত্রা হতে হবে 0.005 মিলিমিটার, যা চুলের পুরুত্বের 16 ভাগের 1 ভাগের সমান। এ কাজের সময় শঙ্কা ছিল, অনেকে বিশ্বাস করতে পারছিল না যে একটি লেদ কিভাবে একটি গ্রাইন্ডারের অ্যাকুরেসির সঙ্গে একই তালে মিলে গিয়ে কাজ করতে পারে। চীনে একটা প্রবাদ বাক্য আছে, এ নিউবর্ন ক্যাল্প ইজ নট অ্যাফ্রেড অফ আ টাইগার, অর্থাৎ একজন তরুণের যদি কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা নাও থাকে তবে সে ওই কাজে সফল হবেই যদি সে সাহসী এবং নির্ভীক হয়। শুরুর দিকে সবাই লেদ মেশিনে এমন নিখুঁত মাত্রা অর্জন করাটা অসম্ভবই মনে করছিল, কিন্তু প্রকৌশলী চাং এর নিখুঁত শ্রবণ শক্তি ও কৌশলের কাছে ধরা দেয় নতুন কিছু। 3 মাস ধরে চাং ও তার দল বেশ কয়েকটি যন্ত্রাংশ পরীক্ষা করে এবং শেষমেশ লেদ মেশিনেই সফলতা পায়। যদি আমি মনোযোগ সহকারে শুনি তাহলে আমি যন্ত্রাংশের কম্পন ঠিকভাবে মূল্যায়ন করতে পারি। আমার মনে হয় আমি যেন এই মেশিনের সঙ্গেই যোগাযোগ করছি। চাং হংবিনের এই প্রযুক্তি দেশটির রেল জগতে যোগ করেছে নতুন এক মাত্রা, যা উৎপাদন পদ্ধতিতে সময় কমিয়ে দেয় এবং ব্রেকিং এর কার্যকারিতাও দ্বিগুণ করে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।